লিডকোড 75 টিউটোরিয়াল সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা এই সিরিজের প্রথম সমস্যাটা সমাধান করব, যার নাম মার্জ স্ট্রিংস অল্টারনেটলি। এই প্রবলেমটি থেকে আমরা যে জিনিসগুলো শিখতে পারবো সেগুলো হলো কিভাবে দুটা স্ট্রিংকে পর্যায়ক্রমে মার্জ করতে হয় ইটারেশন ব্যবহার করে। যদি স্ট্রিংগুলোর দৈর্ঘ্য ভিন্ন হয় সেক্ষেত্রে কিভাবে আমরা সলিউশন করতে পারি সেটা জানতে পারবো। স্ট্রিং ম্যানিপুলেশন টেকনিক কিভাবে দক্ষতার সাথে প্রয়োগ করতে পারবো সেটা জানতে পারবো। তাছাড়া কিভাবে দুইটা পূর্ণ সংখ্যার মিনিমাম ভ্যালু বের করা যায়, কিভাবে একটা স্ট্রিং থেকে সাব স্ট্রিং তৈরি করা যায় সেগুলোও শিখতে পারবো। চলুন শুরু করা যাক। কোনো একটা প্রবলেম সুন্দরভাবে সলভ করার পূর্বশর্ত হলো সেই প্রবলেম স্টেটমেন্টটা খুব সুন্দরভাবে বুঝতে পারা। আর এই প্রবলেম স্টেটমেন্টটা সুন্দরভাবে বোঝার জন্য আমরা প্রবলেম স্টেটমেন্ট থেকে 3টা পার্ট খুঁজে বের করার চেষ্টা করব। 1 নম্বর পার্ট ইনপুট, 2 নম্বর পার্ট রুলস, 3 নম্বর পার্ট আউটপুট। আমরা এখন এখানকার প্রবলেম স্টেটমেন্টটা পড়ার চেষ্টা করি এবং এখান থেকে আমরা এই 3 পার্টটা ফাইন্ড আউট করার চেষ্টা করি। ইউ আর গিভেন 2 স্ট্রিংস অর অন অ্যান্ড অর টু, অর্থাৎ আমাদের দুইটা স্ট্রিংস দেওয়া থাকবে অর অন এবং অর টু নামের। তাহলে আমরা ইনপুট পেয়ে গেলাম কি অর অন এবং অর টু, এই দুইটা স্ট্রিংস আমাদের দেওয়া থাকবে। মার্জ দ্য স্ট্রিংস, তাহলে আমরা রুল পেলাম যে আমাদের যে দুটো স্ট্রিং দেওয়া আছে অর অন এবং অর টু, এই দুটো মার্জ করতে হবে। তাহলে মার্জ, আমরা যে অর অন এবং অর টু দেওয়া আছে এই দুটো মার্জ করব। কীভাবে মার্জ করব? বাই অ্যাডিং লেটার্স ইন অল্টারনেটিং অর্ডার, অর্থাৎ আমাদের যে স্ট্রিং দুইটা আছে ওই স্ট্রিং দুইটার যে লেটারগুলো অল্টারনেটিং অর্ডারে অ্যাড করে আমরা স্ট্রিং মার্জ করব। তাহলে কীভাবে মার্জ করব? অ্যাডিং লেটার্স, কীভাবে? ইন অল্টারনেটিং অর্ডার। আমরা এটা একটু বোঝার চেষ্টা করি যে অল্টারনেটিং অর্ডারে মার্জ করা বলতে কী বোঝায়। সাপোজ আমাদের অনে এ বি স্ট্রিং দেওয়া আছে, অর টুতে পিকিউ স্ট্রিং দেওয়া আছে। এখন অল্টারনেটিভ অর্ডারে লেটারগুলো অ্যাড করা বলতে বোঝায় আমাদের কোনো একটা ওয়ার্ড থেকে একটা লেটার নিতে হবে। সাপোজ আমরা ওয়ার্ড অন থেকে একটা লেটার এ নিলাম, এর পরবর্তীতে আমাদের আরেকটা যে ওয়ার্ড আছে সেখান থেকে একটা লেটার নিতে হবে, পি নিলাম। আবারও আমাকে ব্যাক করে ওয়ার্ড অন থেকে একটা লেটার নিতে হবে, বি। আবারও আমাকে পরবর্তীতে ওয়ার্ড টুতে ফিরে এসে পরবর্তী লেটার নিতে হবে। এভাবে অল্টারনেট করে, অর্থাৎ অর অন থেকে একটা লেটার নিব আমি, অর টু থেকে একটা লেটার নিব। এইভাবে পর্যায়ক্রমে অর অন অর টুর লেটার অল্টারনেট করে সাজিয়ে আমি আমার স্ট্রিংটা মার্জ করব। তাহলে 1 নম্বর রুল গেল। দেন নাম্বার স্টার্টিং উইথ অর অন, অর্থাৎ আমরা যে এই মার্জ স্টার্ট করব এইটা অর অনের থেকে আমরা মার্জ স্টার্ট করব। অর্থাৎ আমরা এখানে প্রথম নিব লেটার অর অন থেকে, তাহলে স্টার্ট হবে কোত্থেকে? স্টার্ট ফ্রম অর ওয়ান। ওকে, এরপর পড়ি ইফ স্ট্রিং ইজ লঙ্গার দ্যান দ্য আদার, অর্থাৎ একটা স্ট্রিং যদি অন্যটার থেকে বড় হয়, অ্যাপেন্ড দ্য অ্যাডিশনাল লেটার্স অন টু দ্য এন্ড অফ দ্য মার্জ স্ট্রিং, অর্থাৎ একটা স্ট্রিং যদি অন্য একটা স্ট্রিংয়ের থেকে বড় হয় তাহলে অতিরিক্ত যে লেটারগুলো থাকবে সেটা মার্জ স্ট্রিংয়ের শেষে অ্যাড করে দিতে হবে। সাপোজ এখানে আমাদের এবির জায়গায় দেখাচ্ছে আরও 2টা যদি লেটার থাকতো, তাহলে এইটা আমাদের লেন্থে অর টু থেকে বড় এবং কয়টা এক্সট্রা আছে? এই সিটিটা এক্সট্রা আছে। তাহলে 3rd নাম্বার রুল অনুযায়ী আমাদের যে এক্সট্রা অ্যাডিশনাল লেটারগুলো আছে, অ্যাডিশনাল লেটারগুলো এই যে মার্জ স্ট্রিং আছে এর লাস্টে অ্যাড হয়ে যাবে। তাহলে আমাদের এই যে সিটি যে অতিরিক্ত আছে এর লাস্টে মার্জ স্ট্রিংয়ে আমার অ্যাড হয়ে যাবে এবং এটাই আমার ফাইনালাইজ মার্জ স্ট্রিং হবে। সো 3 নাম্বার রুল আমরা লিখতে পারি এভাবে যে অর অন যদি অর টু থেকে বড় হয় তাহলে অর অনের যে অ্যাডিশনাল লেটার্সগুলো থাকবে সেগুলা লাস্টে মার্জ স্ট্রিংয়ে অ্যাপেন্ড হয়ে যাবে। লাস্টে অ্যাপেন্ড হবে কোথায়? মার্জ স্ট্রিংয়ে। ওকে, আমরা 3টে রুল পেয়ে গেলাম।
লাস্টে লেখা আছে রিটার্ন। কি রিটার্ন করবে? দ্য মার্জ স্ট্রিং। অর্থাৎ আমরা এই রুলগুলো ফলো করে যে মার্জ স্ট্রিংটা পাবো সেইটা আমাদেরকে রিটার্ন করতে হবে। এটাই হবে আমাদের আউটপুট, মার্জ স্ট্রিং। তাহলে আমরা প্রবলেম স্টেটমেন্টটা পড়ে আমরা আমাদের ইনপুট রুলসগুলো, আউটপুটগুলো আমরা বুঝতে পারলাম। আমি যদি রুলসগুলো আরেকবার সাম আপ করি, আমাদের দুইটা ইনপুট থাকবে, স্ট্রিং ইনপুট অড অন এবং অড টু। সেখান থেকে এই অড অন এবং অড টুকে আমাদের মার্জ করতে হবে। মার্জ করতে হবে কীভাবে? এই অড অন এবং অড টুতে যে লেটারগুলো আছে এটা অল্টারনেটিং অর্ডারে সাজাইতে হবে। অর্থাৎ একবার অড অন থেকে একটা লেটার নিয়ে আরেকবার অড টু থেকে আরেকটা লেটার নিয়ে এইভাবে পর্যায়ক্রমে এক এক করে সাজাতে হবে। এবং এই সাজানোটা শুরু হবে অড অন থেকে। এবং এই দুটো অডের মধ্যে যদি কোনো অড বড় হয় তাহলে ওই বড় অডের যে অ্যাডিশনাল লেটারগুলো থাকবে সেটা এই যে অল্টারনেটিং অর্ডারে আমরা যে সাজিয়েছি এটা লাস্টে আমাদের অ্যাপেন্ড করে দিতে হবে, যোগ করে দিতে হবে। এই তিনটা নিয়ম ফলো করে যে স্ট্রিংটা আমরা পাবো, ফাইনালাইজ স্ট্রিং, সেইটা আমাদেরকে আউটপুট আকারে রিটার্ন করতে হবে। এটা হলো আমাদের প্রবলেম স্টেটমেন্ট। এখন আমরা যে তিনটা রুল এর কথা বললাম এখানে, সেই তিনটা রুলকে মাথায় রেখে আপনারা এই তিনটা ইনপুট এবং আউটপুটের কথা চিন্তা করেন। কিছুক্ষণ ভিডিওটা পজ করে জিনিসটা অ্যানালাইসিস করেন। আর যদি কোনো ধরনের বিপরীত কোনো কিছু মনে হয়, বুঝতে অসুবিধা হয়, তাহলে কাইন্ডলি কমেন্ট করবেন। আমাদের প্রবলেমটা সলিউশন করার জন্য স্টেপ বাই স্টেপ কোন প্রসেস আমরা অবলম্বন করতে পারি সে বিষয়ে আমরা এখন একটা ধারণা নিব। ধরি আমাদের দুইটা অড দেওয়া আছে, একটা অড W1-এ AB দেওয়া আছে এবং W2-তে PQRS দেওয়া আছে। আমাদের রুলস অনুযায়ী প্রথম অড অন থেকে আমরা ক্যারেক্টার নিয়ে শুরু করব এবং অল্টারনেটলি আমরা একটা করে ক্যারেক্টার নিয়ে আমরা মার্জ স্ট্রিং তৈরি করতে শুরু করব। সে অনুযায়ী প্রথম আমরা এই ক্যারেক্টার নিলাম, তারপর অড টু থেকে পি, অড অন থেকে পি, অড টু থেকে কিউ। এখানে দেখতেছি আমাদের মিনিমাম লেন্থ যে অডটা থাকবে সেই মিনিমাম লেন্থ পর্যন্ত আমরা ক্যারেক্টারগুলো অল্টারনেটলি পরপর বসাবো। একটা ক্যারেক্টার অড অন থেকে নিলে আরেকটা ক্যারেক্টার অড টু থেকে নিব, এভাবে অল্টারনেটলি আমরা বসাতে থাকবো এই মিনিমাম লেন্থ পর্যন্ত বসানো হয়ে যাওয়ার পর আমাদের কোনো অডে যে পার্টটা এক্সট্রা থাকবে, অর্থাৎ আমাদের কোনো অডে যে ক্যারেক্টারগুলো অ্যাডিশনাল থাকবে সেই ক্যারেক্টারগুলো লাস্টে আমরা অ্যাপেন্ড করে দেব। এই অ্যাপেন্ড করার পর ফাইনালাইজ যে স্ট্রিংটা হবে সেটাই আমাদের আউটপুট। তাহলে আমরা স্টেপ অডে আমাদের যেটা করতে হবে সেটা হলো মিনিমাম লেন্থ যে অডে থাকবে সেই লেন্থ পর্যন্ত আমাদের অডগুলোর ক্যারেক্টারগুলো অল্টারনেটলি বসাতে হবে। যদি আমরা জিরো ইন্ডেক্সের কথা কল্পনা করি, প্রথম জিরো ইন্ডেক্সে যখন আসবে তখন এখানে অড অনের জিরো ইন্ডেক্স এ, অড টুর জিরো ইন্ডেক্স পি, তারপর যখন i = 1 হবে অড অনের জিরো অন ইন্ডেক্স বি, অড টুর অন ইন্ডেক্স কিউ, এ পর্যন্ত বসবে। আবার যখন i = 2 হবে, যেহেতু মিনিমাম লেন্থ এখানে 2, তাহলে এইটার এক্সিকিউট করবে না। সো এইটা আমাদের প্রথম পার্টটা স্টেপটা কমপ্লিট করবে। এবার দ্বিতীয় স্টেপে আমাদের কাজটা কি? দ্বিতীয় স্টেপে আমাদেরকে এই মিনিমাম লেন্থের যে পার্টটুকু আছে সেই পার্টটুকু যদি আমরা বড় লেন্থের অড থেকে সেটা বাদ দিয়ে বাকি লাস্টের যেটুকু সেটুকু যদি আমরা অ্যাপেন্ড করে দিই, সাপোজ এখানে PQRS আছে, মিনিমাম লেন্থ এখানে 2, তাহলে প্রথম দুইটা যদি আমরা কোনো ওয়েতে বাদ দিয়ে দিতে পারি, লাস্টের যে পার্টটা থাকবে সেটা যদি আমরা উপরের আউটপুটের সঙ্গে অ্যাড করে দিতে পারি তাহলে সেটাই হবে আমাদের ফাইনালাইজড ভার্সন। কিছুক্ষণ আগে আমরা আমাদের অ্যালগরিদমিক অ্যানালাইসিস থেকে জানতে পেরেছি যে আমাদের দুইটা গিভেন অড থেকে যার লেন্থ কম সেই লেন্থ পরিমাণ আমাদের একটা লুপ এক্সিকিউট করতে হবে। আমরা প্রথম একটা মিনিমাম লেন্থে একটা ভ্যারিয়েবল দেব, ফাইনাল মিনিমাম লেন্থে একটা ভ্যারিয়েবল দিলাম এবং
আমাদের এই ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ম্যাথ লাইব্রেরিতে মিন নাম করে একটা ফাংশন আছে। এই ফাংশনের মধ্যে আমরা যদি দুইটা ইন্টিজার ভ্যালু প্রবেশ করাই তাহলে তার মধ্যে যেটা মিনিমাম এটা সিলেক্ট করে সে বের করে দিবে। তাহলে এখানে আমি যদি অড ওয়ানের লেন্থ দিই এবং অড টুর লেন্থ দিই তাহলে আমরা এই দুইটার মধ্যে লেন্থ যেটা ছোট সেইটা আমরা পেয়ে যাব। সো সেই হিসাবে আমি অড ওয়ানের লেন্থ দিলাম, দেন অড টু লেন্থ দিলাম। যেহেতু আমি মিনিমাম ফাংশনটা ব্যবহার করেছি, এটা হলো আমার ডার্টের ম্যাথ লাইব্রেরি থেকে আসে। সো আমি ইম্পোর্টটা করে নিলাম, তাহলে আমার ইরোটা চলে গেল। তাহলে এখান থেকে আমরা অড ওয়ানের লেন্থ এবং অড টু লেন্থ থেকে মিনিমাম যে লেন্থটা সেই লেন্থটা পেয়ে যাব। সো আমরা লুপ চালানোর আগে আমরা যে ফাইনালাইজড আউটপুট স্ট্রিংটা পেতে চাই সেই স্ট্রিংটা ধরে রাখার জন্য আমরা একটা স্ট্রিং বাফার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব। যেহেতু আমরা সিকোয়েন্স ওয়াইজ একটা ক্যারেক্টার আমাদের ফাইনালাইজড স্ট্রিংয়ে অ্যাড করতে চাই, এই জন্য আমরা স্ট্রিং ব্যবহার না করে স্ট্রিং বাফার ব্যবহার করতেছি। কারণ এভাবে একটা করে ক্যারেক্টার অ্যাড করার ক্ষেত্রে স্ট্রিং বাফার বেশি অপটিমাইজ। এই জন্য আমরা স্ট্রিং বাফারের একটা ভ্যারিয়েবল নিয়ে নেব, স্ট্রিং বাফার রেজাল্ট স্ট্রিং বাফারের একটা ইনস্ট্যান্স নিয়ে নিলাম। ওকে, এবার আমরা ফর লুপ মিনিমাম লেন্থ পর্যন্ত চালাবো। একটা ফর লুপ নিয়ে নিলাম, ইন্টিজার i = 0 থেকে শুরু করে মিনিমাম লেন্থের আগ পর্যন্ত এটা চলবে এবং এক এক করে ইন্ডেক্সটা বাড়তে থাকবে। সো এর মাধ্যমে আমি যদি মিনিমাম লেন্থ 2 হয় তাহলে আমি ইন্ডেক্সগুলো পাবো 0 অন। আমাদের যদি মিনিমাম লেন্থ 2 হয় তাহলে এখানে ইটারেশন হবে 2 বার। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম। আমরা এখানে আমাদের স্টেপ 1 দেখতে পারছি অ্যালগরিদমিক অ্যানালাইসিস থেকে। আমরা রেজাল্টে আমরা কী করব, আমরা অড অনের ক্যারেক্টারটা অ্যাড করব এবং অড টুর ক্যারেক্টার অ্যাড করব। স্ট্রিং বাফারে কোনো স্ট্রিং অ্যাড করার রাইট ব্যবহার করা হয়। রাইট ব্যবহার করে আমি অড অনের ইন্ডেক্সটা দিয়ে দিলাম, অড অনের আই ইন্ডেক্স, অর্থাৎ প্রথম যখন 0 ইন্ডেক্স আসবে তখন 0 ইন্ডেক্সের ক্যারেক্টারটা রেজাল্ট স্ট্রিং বাফারে অ্যাড হবে। এবার আমরা জানি আমাদের অ্যালগরিদম অনুযায়ী এরপর ওয়ার্ড টু ক্যারেক্টারটা অ্যাড হবে। তো সেক্ষেত্রে আমরা সেটা অ্যাড করার জন্য আবার রেজাল্ট নিলাম, ডট রাইট নিলাম, অড টুর আই ইন্ডেক্সটা দিয়ে দিলাম মিনিমাম লেন্থ পর্যন্ত। এইটা প্রথম অড অনের একটা ক্যারেক্টার নেবে, অড টুর একটা ক্যারেক্টার নেবে, আবার অড অনের একটা ক্যারেক্টার নেবে, অড টুর একটা ক্যারেক্টার নেবে। এভাবে অল্টারনেটলি রেজাল্ট স্ট্রিং ব্যাপারে এক এক করে ক্যারেক্টারগুলো যোগ হতে থাকে। তাহলে আমাদের স্টেপ 1-এর কাজটা শেষ। স্টেপ 2টা কি, আমাদের কোনো ওয়ার্ডে অন্য ওয়ার্ড থেকে যতগুলো ক্যারেক্টার অ্যাডিশনালভাবে বিদ্যমান থাকবে সেই ক্যারেক্টারটা আমাদের যে রেজাল্ট আসবে বা আমাদের যে মার্জ স্ট্রিং আছে সেটা লাস্টে অ্যাপেন্ড করে দিতে হবে। তো সেটা লাস্টে অ্যাপেন্ড করে দিতে আমরা কি করতে পারি, আমাদের ওই অর্ডের যে পর্যন্ত অলরেডি নেওয়া হয়ে গেছে, অর্থাৎ মিনিমাম লেন্থ পর্যন্ত আমাদের অলরেডি এখানে অল্টারনেট করে প্রোভাইড করা হয়ে গেছে। সো আমি যদি ওই অর্ড থেকে মিনিমাম লেন্থ পর্যন্ত প্রথম বাদ দিয়ে দিই, তারপর বাকি যে পার্টটা থাকে সেই পার্টটা যদি আমি আমার রেজাল্টে অ্যাড করে দিই তাহলে আমরা এক্সপেক্টেড আউটপুট পেয়ে যাব। এখন যেহেতু আমাদের অড অন এবং অড টুর মধ্যে কোনটা বড় আমরা জানি না, সেক্ষেত্রে আমরা লজিক ব্যবহার করতে পারি যে অড অনের লেন্থ যদি মিনিমাম লেন্থের থেকে বড় হয়, অড অনের যে অ্যাডিশনাল ক্যারেক্টার আছে সেগুলো আমাদের রেজাল্টে অ্যাড করে দেবো। তো রেজাল্টে অ্যাড করার জন্য রেজাল্ট নিলাম, রাইট নিলাম, কি অ্যাড করব, অড অনের অ্যাডিশনাল ক্যারেক্টার জন্য আমাদের অলরেডি যেটুকু নেওয়া হয়ে গেছে সেই মিনিমাম লেন্থ পর্যন্ত আমাদের বাদ দিয়ে বাকি যেটা, তাহলে অড অন ডট সাবস্ট্রিং কোন পর্যন্ত আমরা বাদ দিব, মিনিমাম লেন্থ পর্যন্ত, PQ পর্যন্ত এটা বাদ দিয়ে দিবে। বাদ দিয়ে বাকি যে পার্টটা থাকবে RH সেটা এই ফাংশনালিটি থেকে পাওয়া যাবে এবং সেই RHটা আমরা রেজাল্টে অ্যাপেন্ড করে নেব রাইটের মাধ্যমে। যেহেতু অড অন বড় না অড টু বড় আমরা জানি না, তাহলে এই সেম প্রসেস আবার আমরা অড টুর ক্ষেত্রে অবলম্বন করব। যদি অড টু আমাদের এই অড টু যদি মিনিমাম লেন্থ থেকে বড় হয় তাহলে সেটা আমরা এভাবে রেজাল্টে অ্যাড করে দেব, রেজাল্ট ডট রাইট। এবার অড টু আমরা প্রথম কী করব, অড টুর মিনিমাম লেন্থ পর্যন্ত বাদ দেওয়ার জন্য অড টু সাবস্ট্রিং আমি মিনিমাম লেন্থ পর্যন্ত বাদ দিলাম, বাকি রেস্ট যে পার্টটা থাকবে সেটা এই ফাংশনটার মাধ্যমে পাওয়া যাবে।
তাহলে আমাদের স্টেপ 2ও কমপ্লিট। তাহলে আমরা এখন যদি আমাদের রেজাল্টটা স্ট্রিং আকারে ব্যাক করে দিই, রিটার্ন করে দিই, তাহলে আমাদের অ্যান্সারটা পাওয়া যাবে। এক্ষেত্রে আমরা যদি এখন এটা কল্পনা করি যে আমাদের প্রথম অড এ বি এবং দ্বিতীয় অড পি কিউ আর আছে, নিয়ম অনুযায়ী আমাদের আউটপুট হবে এ পি বি কিউ আর এস। আমরা এবার এটা রান করে দেখি আমাদের আউটপুট আসে কিনা। সো এখানে এ পি বি কিউ আর এস অর্থাৎ আমাদের আউটপুট সঠিকভাবে আসতেছে। এবার আমরা কিছু এস কেস কল্পনা করি। যদি আমাদের কোনো একটা ওয়ার্ড জিরো আসে, অর্থাৎ ওই কোনো একটা ওয়ার্ড যদি আমাদের এমটি স্ট্রিং থাকে, তাহলে আমাদের কী হবে? সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী যে আমার যেহেতু এটা এমটি আছে, তাহলে আমাদের এই ফর লুপ মিনিমাম লেন্থ হবে 0। যেহেতু এটা প্রথম 0 থেকে শুরু হচ্ছে, সো এই ফর লুপটা আমাদের এক্সিকিউট হবে না। সো যে ওয়ার্ডটার লেন্থ বড়, টোটাল সেই ওয়ার্ডটাই থেকে যাবে, অর্থাৎ এই ওয়ার্ডটাই অ্যাপেন্ড হয়ে যাবে রেজাল্টের মধ্যে। তাহলে আমরা নিয়ম অনুযায়ী আমরা ফাইনালাইজ ভার্সন পিকিউআরএসে পাবো। সেক্ষেত্রে যদি আমি রান করি, এখানে পিকিউআরএসে পাচ্ছি, তাহলে আমাদের প্রোগ্রামটা সঠিক। আমরা এতক্ষণ প্রবলেমটা সলভ করলাম। এই মুহূর্তে আমরা টাইম কমপ্লেক্সিটি বের করব, এবং টাইম কমপ্লেক্সিটি বের করার ক্ষেত্রে আমরা সূক্ষ্ম অপারেশনগুলোকে কনসিডার না করে আমরা টপ ভিউ থেকে যে অপারেশনগুলো কনসিডার করা প্রয়োজন আমরা সেগুলো কনসিডার করে আমরা টাইম কমপ্লেক্সিটি বের করব। এটা একটা জেনারেল স্টেটমেন্ট, এটার জন্য টাইম অন ইউনিট অফ টাইম লাগবে। এটা একটা অ্যাসাইনমেন্ট, সো এখানে অন ইউনিট অফ টাইম লাগবে। এটা ফর লুপটা চলবে কতক্ষণ? এখানে যদি আমি বিবেচনা করি যে মিনিমাম লেন্থ পর্যন্ত এই ফর লুপটা চলবে। সো এখানে মিনিমাম কিসের লেন্থ? অড অন এবং অড টুর। অড অনের লেন্থ যদি আমি এন ধরি এবং অড টুর লেন্থ যদি এম ধরি, তাহলে এই এন এম এর মধ্যে যেটা মিনিমাম তত পরিমাণ এই লুপটা চলবে। এখানে একটা সিম্পল রাইট অপারেশন, সো এখানে অন ইউনিট অফ টাইম লাগবে। এখানে সিম্পল রাইট অপারেশন, সেখানে অন ইউনিট অফ টাইম লাগবে। যেহেতু এটা ফর লুপের মধ্যে, তাহলে ফর লুপটা যতবার চলবে ততবার এই স্টেটমেন্টগুলো এক্সিকিউট হবে। সেক্ষেত্রে আমরা এই মিনিমাম যে এনএম এর মধ্যে মিনিমামতম যতবার ততবার এই স্টেটমেন্টগুলো এক্সিকিউট হবে। সো এখানে মিনিমাম এনএম পরিমাণ এক্সিকিউট হবে। এটা একটা সিম্পল স্টেটমেন্ট, সো এখানে অন ইউনিট অফ টাইম লাগবে। এখানে সাবস্ট্রিম থেকে মিনিমাম লেন্থ পর্যন্ত বাদ দিয়ে বাকি যতটুকু ক্যারেক্টারগুলো থাকবে ততবার এটা এক্সিকিউট হবে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি অড অনের ধরেছি কত লেন্থ এন, তো এন থেকে আমরা বাদ দিব কতটুকু? মিনিমাম লেন্থটা। তো মিনিমাম এনএম বাদ দিয়ে বাকি যতটুকু থাকে ততবার এটা এক্সিকিউট হবে। সো মিনিমাম এনএম ওকে গেল। এবার দ্বিতীয় নাম্বার, এটা একটা জেনারেল স্টেটমেন্ট, সো এখানে টাইম লাগবে অন ইউনিট অফ টাইম। এখানেও যেহেতু আমরা অড টুর লেন্থ ধরেছি এম থেকে মিনিমাম এনএমের মিনিমাম এনএমটা বাদ দিলে, অর্থাৎ মিনিমাম লেন্থটা বাদ দিলে যত কয়টা ক্যারেক্টার থাকবে ততবার আমাদের এই স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। লাস্ট রিটার্ন, এটা অন ইউনিট অফ টাইম লাগবে। আমরা যদি টোটালটাকে সাম আপ করি, তাহলে দেখতে পারতেছি যে 1 2 3 4 5 ইউনিট অফ টাইম। দেন মিনিমাম কয়টা? 3টা মিনিমাম এনএম, 3টা মিনিমাম এনএম। তারপর দেখতেছি 2টা মাইনাস মিনিমাম এনএম, একটা এন একটা এম, প্লাস এন প্লাস এম। এটাকে যদি আমি সিম্পলিফাই করি, তাহলে 5 প্লাস মিনিমাম এন এম প্লাস এন প্লাস এম। সো আমরা মিনিমাম এন এম থেকে আমরা কী পাবো? যেটা মিনিমাম এন বা এমের মধ্যে যেটা মিনিমাম সেটা পাবো। যেহেতু এন প্লাস এমের মধ্যে সেটা অলরেডি এক্সিস্ট করতেছে, সো আমরা এর টাইম কমপ্লেক্সিটি বলতে পারি অর্ডার অফ এন প্লাস এম। এটাই এর টাইম কমপ্লেক্সিটি। এখন যদি এনের মান এম থেকে অনেক বড় হয়, তখন আমরা এটাকে অর্ডার অফ এন বলতে পারি। এবার আমরা স্পেস কমপ্লেক্সিটি বের করব। স্পেস কমপ্লেক্সিটি বের করার ক্ষেত্রে আমাদের যেটা কনসিডার করতে হবে যে আমাদের কোনো একটা মেথড, এই মেথডের মধ্যে যে কয়টা আমরা
ভ্যারিয়েবল ইউজ করছি সেই ভ্যারিয়েবলগুলো কনসিডার করতে হবে। আমরা যদি এখানে ভ্যারিয়েবলগুলো কনসিডার করি তার আগে প্রথম দিকে আমাদের এখানে দুইটা প্যারামিটার আমাদের ইনপুট আকারে আসতেছে। সো এই দুইটা প্যারামিটার আসলে আমাদের কনসিডারে থাকবে না স্পেস কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করার জন্য, কারণ এটা অলরেডি ডিফাইন্ড। সো এইটা আমাদের আমরা এখানে চাইলেও এটা পরিবর্তন করতে পারবো না। সো এই দুইটা প্যারামিটার আমাদের কনসিডারের বাইরে থাকবে। সো ইনপুট আকারে এখানে আসতেছে কি অড 1 অড 2, এবং আমরা ধরি অর্ডনের যে লেন্থ সেটা n পরিমাণ, অড 2 লেন্থ m পরিমাণ। ওকে, এবার আমাদের যেগুলোতে কনসিডারেশন আসবে আমরা সেগুলো হলো এইখানে এই স্কোপের মধ্যে আমরা যে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করছি বা যে ভেরিয়েবলগুলো ইউজ করছি। তাহলে আমরা যদি খেয়াল করি এখানে আমরা একটা ভেরিয়েবল ইউজ করছি কি মিনিমাম লেন্থ, তারপর ব্যবহার করেছি রেজাল্ট, তারপর ব্যবহার করেছি আই। আমরা যদি একটু খেয়াল করি এখানে মিনিমাম লেন্থ একটা ইন্টিজার ভ্যালুকে স্টোর করবে। সো এখানে আমরা অন ইউনিট অফ স্পেস লাগবে এখানে বিবেচনা করি। এবার আমরা যদি খেয়াল করি রেজাল্ট ভেরিয়েবলটা অনের এবং অড 2-র যে ক্যারেক্টারগুলো মিনিমাম লেন্থের মধ্যে আছে সেগুলাকে ধারণ করেছে, এবং লাস্টে কোনো ওয়ার্ডের লাস্টে যতটুকু যে কয়টা পার্ট আছে সে কয়টা ধারণ করেছে। অর্থাৎ অন এবং অড 2 যতগুলা ক্যারেক্টার আছে সবগুলো রেজাল্টের মধ্যে অ্যাভেলেবল। তাহলে আমরা রেজাল্টের স্পেস যদি কল্পনা করি তাহলে সেটা হবে n প্লাস m। আই যেহেতু এখানে একটা সিম্পল ইন্টিজার ভ্যালু ধারণ করতেছে, সো এখানে অন ইউনিট অফ স্পেস লাগবে। তাহলে আমরা যদি এখানকার স্পেস কমপ্লেক্সিটি বিবেচনা করি তাহলে এটা আসবে অর্ডার অফ n প্লাস m। সিমিলারলি এখানে n যদি m থেকে অনেক বড় হয় তাহলে সেটাকে আমরা অর্ডার অফ n বলতে পারি। সো এখানে স্পেস কমপ্লেক্সিটি সাধারণভাবে হবে অর্ডার অফ n প্লাস m। আমাদের এই ভিডিওর কনসেপ্টটা সুন্দরভাবে মজাগত করার জন্য সিমিলার টাইপ প্রবলেমস প্র্যাকটিস করা উচিত, আর সেজন্য আমরা লিড কোডের বেশ কয়েকটা সিমিলার টাইপ প্রবলেমস এখানে প্রোভাইড করতেছি। সবাইকে ধন্যবাদ।